बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমাদের আজকের বিষয় পদার্থবিজ্ঞান। এসএসসি পরীক্ষার্থীদের জন্য, যারা এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টার হলো পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 5, পদার্থের অবস্থা ও চাপ। প্রেসার অ্যান্ড স্টেট অফ ম্যাটার। আমরা আজকে আলোচনা করব পার্ট 2। বিষয়বস্তু হলো আমাদের এই যে প্রবাহীর চাপ কাকে বলে, প্লাবতা কাকে বলে, নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান ব্যাখ্যা করো। কিভাবে সমান আমরা ব্যাখ্যা করব? বস্তুর বাসা ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। আর্কিমিডিসের সূত্রটি লিখো। আর্কিমিডিসের নীতির প্রয়োগের উদাহরণ দাও। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা চলার আগে বা যাওয়ার আগে আমরা বলবো, আমার চ্যানেলটি তোমরা নতুন হয়ে থাকো, প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে পৌঁছে দেবে আর চ্যানেলটি পাশে থাকবে। চলো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রবাহীর চাপ কাকে বলে? প্রেসার অফ এ ফ্লুইড। এখন আমরা এই যে কোনো তলে স্থির অবস্থায় থেকে প্রবাহী তার প্রতি একক ক্ষেত্রফল মানে এ, ক্ষেত্রফল এ লম্বভাবে যে বল প্রয়োগ করে তার মানকে প্রবাহীর চাপ বলে পি। এবার চাপ ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। প্লাবতা কাকে বলে? বাউন্সিং, অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থ আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করার কারণে কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে তাকে প্লাবতা বলে। এখন আমরা যদি একটা উদাহরণ দিই তখন আমার এই সংজ্ঞাটা খুবই ক্লিয়ার হবে। এই যে আমরা একটা কলস নিলাম বা কলসি নিলাম, এই কলসি খালি হতে পারে বা পানি দিয়ে পরিপূর্ণ হতে পারে। আমি আবারও বলি, পানিপূর্ণ একটা কলসি পানির মধ্যে যত সহজে সরানো যায়, পানিতে না রেখে সরানো তত সহজ নয়। কারণ পানির মধ্যে ডুবন্ত অবস্থায় এই যে কলসিটি বেশ হালকা মনে হয়, কারণ কলসিটির উপর একটা ঊর্ধ্বমুখী বল কাজ করে, এই জন্য পানির মধ্যে পানিপূর্ণ কলসি যত সহজে টানা যায়, পানিপূর্ণ কলসিটিকে শুকনোর মধ্যে তত সহজে টানা যায়। প্লাবতা বা বাউন্সিং। নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান ব্যাখ্যা করো। এটা কিভাবে হয়? আমরা একটা পানিপূর্ণ একটা আয়তক্ষেত্রের মতন একটা পাত্র নিলাম, নিয়ে এটা আমাদের বিকার একটা ডুবাইলাম। বিকার মানে একটা সিলিন্ডার। এই যে আমরা নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহীর ওজনের সমান। প্রথমে আমরা একটা পানিপূর্ণ একটা বড় একটা এরকম একটা বিকার নিলাম, নিয়ে এর মধ্যে সিলিন্ডার নিলাম। সিলিন্ডারে এখানে H1 আর এটা হলো আমাদের এই জায়গাটা হলো উচ্চতা H আর এই পুরোটা হলো H2। এটা হলো H2 ইজ ইকুয়াল টু H1 প্লাস H। এখানে হলো নিম্নমুখী বল আর এটা হলো ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ PQRS একটা সিলিন্ডার। এখন এই যে প্লাবতার মান আমরা হিসাব করবো। এখন মনে করি PQRS একটা সিলিন্ডার, PQRS সিলিন্ডার। এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এ হলো আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন এই ছিল সিলিন্ডারের উচ্চতা, এই যে এখান থেকে এতটুকু সিলিন্ডারের উচ্চতা।
সিলিন্ডারের উপরের পৃষ্ঠের গভীরতা হইল h1 আর নিচের পৃষ্ঠের গভীরতা হইল h2। তাহলে সিলিন্ডারের উচ্চতা h ইকুয়াল h2 মাইনাস কি h1। আবার আমরা এটাকে লিখতে পারি h2 ইকুয়াল h প্লাস h1 এখন সিলিন্ডারের উপরের পৃষ্ঠে PQ তরল কর্তৃক নিম্নমুখী বল F1 ইকুয়াল AH1 রো জি। আবার যদি সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে হয় বা নিচের পৃষ্ঠে এসআর এই তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল F2 AH2 রো জি। তাহলে লব্ধি ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা F ইকুয়াল F2 মাইনাস F1। F2 এর মান হলো AH2 রো জি, আমরা মান বসাই, আর F1 এর মান হলো AH1 রো জি। আমরা যদি এখান থেকে A রো জি কমন নেই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পাবো H2 মাইনাস H1 রো জি। H2 মাইনাস H1 হলো আমাদের AH রো জি। এখন এই যে AH রো জি, এই যে AH সিলিন্ডারের আয়তন মানে B, এই যে আমরা লিখবো সিলিন্ডারের আয়তন, অর্থাৎ B ইজ ইকুয়াল টু H বা AH সিলিন্ডারের আয়তন। এখন বস্তু কর্তৃক অপসারিত প্রবাহের ওজনের সমান, অর্থাৎ B রো জি। তাহলে আমরা বলতে পারি নিমজ্জিত বস্তুর উপর ক্রিয়ারত ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বস্তু কর্তৃক অপসারিত প্রবাহের ওজনের সমান। এই যে ওজনের সমান। বস্তুর বাসা ও নিমজ্জনের কারণ ব্যাখ্যা করো। এখন ফ্লোটেশন অ্যান্ড ইমপ্রেশন অফ এ বডি, বস্তুর বাসা ও নিমজ্জন। এখানে আমরা একটা বড় একটা বিজ্ঞানের মধ্যে পানির মধ্যে আমরা একটা সিলিন্ডার নিলাম, এই যে একটা সিলিন্ডার বা একটা কোনো বস্তুর একটা ওজন জনিত একটা বস্তু, সেখানে W1 এবং W2 দেওয়া আছে। এখন বস্তুর বাসা এবং নিমজ্জনের যে কারণ, প্রিয় শিক্ষার্থীরা এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। 1 নাম্বার কারণ হলো এই যে W2 থেকে যদি W1 বড় হয় তাহলে এই যে যদি বড় হয় অর্থাৎ বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে বেশি হয়, তাহলে বস্তু তরলে ডুবে যাবে। এক্ষেত্রে বস্তুর ওজন কর্তৃক অপসারিত তরলের ওজন অপেক্ষা বেশি হয়। 2 নম্বর শর্ত হলো যদি দুইটা সমান হয়, W1 ইকুয়াল W2 হয়, যদি বস্তুর ওজন তরলের প্লাবতার সমান হয়, তাহলে বস্তুটি তরলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় বাসবে। এক্ষেত্রে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান হবে। 3 নাম্বার পয়েন্ট হলো যদি W1 থেকে W2 এর মান বড় হয়, মান বেশি হয়, তাহলে বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে কম হয়, তাহলে বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় বাসবে। এক্ষেত্রে বস্তুর ওজন বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের চেয়ে কম হবে। আমরা যদি এই তিনটা, এই যে এই W1 থেকে W2, W1 সমান W2, W1 থেকে W2 বড়, এই তিনটা শর্ত মনে রাখতে পারি, তাহলে আমরা এটার ব্যাখ্যা দিতে পারবো। আর চিত্রটা আমরা পরীক্ষায় এটা দিয়ে আবার অঙ্ক আসতে পারে। এরপরে আছে আমাদের আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিস ল। বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। এবং কিভাবে সমান, আমরা যদি একটা উদাহরণ দেই বা ব্যাখ্যা দেই একটা চিত্রের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই যে এখানে একটা টেবিল বা কোনো কিছু একটা টেবিল
বা একটা বক্সের উপরে আমরা একটা বিকার নিলাম। বিকারের ভিতরে পানি নিয়ে, তরল অংশ নিয়ে এর ভিতরে একটা আমরা বস্তু, এই যে বস্তুটা ডুবাইলাম। এখন ডুবানোর পরে এই যে একটা নল আছে, এই নল দিয়ে কিছু পানি আবার এই বিকারে পড়ে। এখন আমাকে বলছে বস্তুকে কোনো স্থির, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ ডুবায় বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তুটি দ্বারা যে অপসারিত হয়েছে পানি, তরল, এবং এই তরল আর এটা কতটুকু পরিমাণ হারাইছে এটার ওজনের সমান হইব। এই কথাটা এই যে বিজ্ঞানী সাহেব বলেছেন, অর্থাৎ আর্কিমিডিসের সূত্র প্রয়োগ করে। অর্থাৎ এটার ব্যবহারও আছে, আমাদের বইয়ে এই পর্যন্তই আছে। তাহলে আমি একটা চিত্রে কারেকশন করে বা চিত্র তৈরি করে আমি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা কি বুঝতে পেরেছ? আমি আবারও বলি, এই যে একটা বস্তু পানির মধ্যে ডুবাইছি, এটা কিছু ওজন হালকা বা হারাইছে। এই হারাইছে কি হবে, এটা কি কতটুকু পরিমাণ হারাইছে আমরা কি বলতে পারবো। এইখান থেকে কিছু পানি অপসারিত এই পাত্রে পড়ছে। এই যে পাত্রের যেই পানি, এটার ওজন আর এই যে বিকারের ভিতরে যে একটা বস্তু আছে, এটার যে হারাইছে ওজন তার সমান হইব। এটাই আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের নীতির প্রয়োগের উদাহরণ আমরা দুইটা উদাহরণ দেব। লোহার জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার টুকরা পানিতে ভাসে না কেন? বরফ পানিতে ভাসে কেন? এই দুইটা ব্যাখ্যা আর্কিমিডিসের নীতির প্রয়োগের উপরে দিব। আমরা একটা ছবি দিয়েছি, পানির মধ্যে একটা জাহাজ, লোহার তৈরি জাহাজ পানিতে ভাসতেছে, আর লোহার টুকরা পানিতে ডুবে যাবে। কি হবে? প্রথমে আমরা লোহার টুকরা দিয়ে ব্যাখ্যা দিই। এই যে লোহার টুকরা পানিতে ভাসে না, কারণ ইয়ার যে খণ্ড দ্বারা অপসারিত পানির ওজন লোহার খণ্ডের ওজনের চেয়ে অনেক কম। কিন্তু লোহার তৈরি হলেও জাহাজ পানিতে ভাসে, কারণ জাহাজের ভিতরটা ফাঁপা, এটার ভিতরটা ফাঁপা। ফলে জাহাজ যে আয়তনে পানি অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের চেয়ে বেশি হয়। তার যে ওজন অপসারণ বেশি হয়, তাহলে এতে সহজে জাহাজ পানিতে নামালে প্রথম ডুবতে শুরু করবে। খানিকটা ডুবার পর অপসারিত পানির ওজন জাহাজের ওজনের সমান হয়, তখন জাহাজটি ভাসতে থাকে। আর এক টুকরা লোহার যে খণ্ড তা পানিতে ডুবে যায়। এই জন্যই পরীক্ষায় আসে লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে, কিন্তু লোহার খণ্ড পানিতে ভাসে না কেন? ব্যাখ্যা করো। তারপরে চলে যাই আমরা আরেকটি উদাহরণে। আর্কিমিডিসের সূত্রের সাহায্যে আমরা আরেকটি উদাহরণ দিব। বরফ পানিতে ভাসে। আমরা এই যে বরফের চিত্র নিয়ে আসলাম। এই যে বরফ পানিতে ভাসতেছে। এই যে গ্লাসের ভিতরে বরফ পানিতে ভাসতেছে। এই যে এখানেও বরফ আছে, এই যে বরফ পানিতে ভাসতেছে। কি হবে? পানি বরফে পরিণত হলে এর আয়তন বেড়ে যায়। পানি যদি বরফে পরিণত হয় এর আয়তন বেড়ে যায়। 1 লিটার পানি বরফে পরিণত হলে এর আয়তন 12/11 লিটার হয়। বরফের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, আর তাই বরফ পানিতে ভাসে। বরফের যে ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম, তাই কি করে? বরফ পানিতে ভাসে। পানিতে ভাসার সময় বরফের 11/12 অংশ পানির নিচে থাকে, আর 1/12 অংশ পানির উপরে থাকে। অর্থাৎ বেশিরভাগ অংশই পানিতে, এই যে 11/12 অংশ পানির নিচে থাকে, আর 1/12 অংশ পানির উপরে থাকে। এই যে আমাদের পানির উপরে আছে, এই যে ডুবে গেছে পানির উপরে আছে, এই যে পানির উপরে আছে। এটা বরফের তৈরি পানিতে। অর্থাৎ আমরা জানি পানিকে যদি বরফে পরিণত এর আয়তন কি হয়? বেড়ে যায়। 1 লিটার পানি বরফে পরিণত হলে 12/11 লিটার হয়। তাহলে আমরা বলতে পারি বরফের যে ঘনত্ব পানির ঘনত্ব চেয়ে কম, তাই বরফ পানিতে ভাসে। আর ভাসার কারণে হলো 11/12 অংশ পানির নিচে থাকে, আর 1/12 অংশ পানির উপরে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে যদি আমার এই পদার্থবিজ্ঞানের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে পাশে থাকবে, এবং বন্ধুদেরকে এই চ্যানেলটির লিঙ্ক শেয়ার করবে। থ্যাংক ইউ।